স্মার্ট বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী ও বলিষ্ঠ নেতৃত্বে যুগান্তরকারী পদক্ষেপ ও কার্যকর উন্নয়ন কৌশল বাস্তবায়নের ফলে বাংলাদেশ আজ মৎস্য উৎপাদনে স্বয়ংসম্পন্ন। মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত রূপকল্প 2041-এ স্থিরকৃত লক্ষ্যমাত্রা অর্জনে মৎস্য ও পানি সম্পদ মন্ত্রণালয় নিরলসভাবে কাজ করে আসছে। ইলিশ উৎপাদনে বাংলাদেশ আজ সারা বিশ্বে রোল মডেল। বাংলাদেশের মোট উৎপাদিত পণ্যের মাছের 11.63% আসে শুধু ইলিশ থেকেই। বর্তমানে ইলিশ আহরণে বিশ্বে বাংলাদেশ প্রথম। আভ্যন্তরীণ জলাশয়ে মৎস্য উৎপাদনে বাংলাদেশ দ্বিতীয়। তেলাপিয়া মাছ উৎপাদনে বাংলাদেশ চতুর্থ। বদ্ধ জলাশয়ে মাছ উৎপাদনে বাংলাদেশ পঞ্চম। এছাড়া বাংলাদেশের ইলিশ এবং বাগদা চিংড়ি ভৌগোলিক নিবন্ধন সনদ প্রাপ্তিতে নিজস্ব পরিচয় আজ বিশ্বজুড়ে সমাদৃত। প্রিয় সুধীবৃন্দ, মৎস্য সেক্টরে গবেষণা, নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবন এবং মাঠ পর্যায়ে আমাদের অর্জিত গবেষণা ফলাফল এবং প্রযুক্তি সম্প্রসারণে মৎস্য পানি সম্পদ মন্ত্রণালয় এবং মৎস্য অধিদপ্তর নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ইতিমধ্যে বিপন্ন পায় যে সকল মাছগুলো আমাদের স্থানীয় জলাশয় থেকে একসময় বিলুপ্ত হয়ে গেছিল, স্থানীয় প্রজাতির মাছগুলো, সেগুলোকে ভবিষ্যতে যাতে ফিরিয়ে আনা যায় এবং বিলুপ্তির হাত থেকে রক্ষা করা যায়, সেজন্য আমাদের গবেষকরা ময়মনসিংহ মৎস্য গবেষণা ইনস্টিটিউটে আমরা একটি জিন ব্যাংক স্থাপন করেছি। যে জিন ব্যাংকের মাধ্যমে ভবিষ্যতের সংকটাপন্ন যে সকল মাছ রয়েছে সেগুলোকে ফিরিয়ে আনা সম্ভব। আমরা ইতিমধ্যেই আমাদের উন্মুক্ত জলাশয়ে 400-রও অধিক অভয়াশ্রম আমরা তৈরি করেছি এবং ভবিষ্যতে আরও অভয়াশ্রম তো প্রস্তুত করব, যেগুলোর মাধ্যমে আমাদের নদী নালা খাল বিল থেকে হারিয়ে যাওয়া যে সকল মাছ আমাদের দেশীয় প্রজাতি রয়েছে সেগুলিকে যাতে আমরা ফিরিয়ে আনতে পারি। অপ্রচলিত পণ্য হিসাবে আমরা ইতিমধ্যে কক্সবাজারে অয়েস্টার চাষ করেছি এবং ক্যাপটিভ অবস্থায় অর্থাৎ কিনা বদ্ধ অবস্থায় আমরা অয়েস্টারের রেণুপোনা উৎপাদন এবং গ্রিন মাসেলের যে প্রজনন সেটি আমরা করতে সক্ষম হয়েছি। এবং মাননীয় প্রধানমন্ত্রী নিজেই জানেন, খুরুশকুলে আমাদের সিউইডের আমরা পরীক্ষামূলক যে পাইলটিং প্রজেক্ট সেগুলোকে আমরা সম্পাদন করেছি এবং ইতিমধ্যে আমরা স্থানীয় চাষিদের মধ্যে সিউড চাষের কৌশল হস্তান্তর করেছি। শুধুমাত্র মৎস্য সেক্টরে আমাদের দক্ষ জনবল সৃষ্টির জন্য আমরা চাঁদপুরে মৎস্য ডিপ্লোমা ইনস্টিটিউট স্থাপন করেছি আমাদের মৎস্য পানি সম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে, এবং এখান থেকে যে পাশ করা ছাত্রছাত্রীরা আজ সরকারি এবং বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে সাফল্যতার সাথে কাজ করে যাচ্ছে। এছাড়া গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, সিরাজগঞ্জ জেলায় স্থাপিত মৎস্য ডিপ্লোমা ইনস্টিটিউট এর শিক্ষা কার্যক্রম বর্তমানে চালু আছে। আমরা জানি যে চিংড়ি বাংলাদেশের অন্যতম রপ্তানি যোগ্য একটি পণ্য। আন্তর্জাতিক বাজারে চিংড়ির চাহিদা বৃদ্ধির সাথে সাথে উপকূলীয় অঞ্চলে চিংড়ি চাষ এলাকা সম্প্রসারিত হচ্ছে। চিংড়ির খামারে উত্তম চাষ ব্যবস্থার প্রবর্তন, ঘেরের গভীরতা বৃদ্ধি ও পিএল নার্সিং এর মাধ্যমে ঘেরে জুভেনাইল চাষের বিষয়ে চাষি পর্যায়ে সচেতনতা বৃদ্ধির উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ক্লাস্টার ভিত্তিক চাষ ও লাক্সই প্রযুক্তি সম্প্রসারণ করে চিংড়ি উৎপাদন বৃদ্ধি করার জন্য সর্বাত্মক উদ্যোগ ইতিমধ্যে গ্রহণ করা হয়েছে। চাষি পর্যায়ে রোগমুক্ত ও গুণগত মানসম্পন্ন চিংড়ি পোনা সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে পিসিআর পরীক্ষিত এবং স্পেসিফিক প্যাথোজেন ফ্রি পোনা মজুদের কার্যক্রম বর্তমানে চালু রয়েছে। বিরূপ প্রাকৃতিক পরিবেশে ও পলিজমে ভরাট হয়ে যাওয়ার কারণে সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা পুকুর, ডোবা, খাল বিল, বরফিট, হাওর বর এবং নদী নালার প্রাকৃতিক মাছের প্রজনন অবাধ বিচরণে কিছুটা বাধাগ্রস্ত হচ্ছে। আবাসস্থল অবক্ষয়ের ফলে ব্যাহত হচ্ছে পরিকল্পনা মাফিক মাছ চাষ। এ সকল জলাশয় সংস্কার, পুনঃখনন এবং জলজ বৈচিত্র্যের সংরক্ষণের মাধ্যমে পরিবেশ ও প্রতিবেশ উন্নয়নে দেশীয় মাছের আবাসস্থল পুনরুদ্ধারের লক্ষ্যে সরকার এখন ব্যাপক কার্যক্রম হাতে নিয়েছে। এছাড়া যে জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলায় আমরা যাতে জলবায়ু সহিষ্ণু, লবণ সহিষ্ণু এবং লবণাক্ততা সহিষ্ণু জাত উদ্ভাবন করতে পারি সে ব্যাপারে আমাদের গবেষণা চলমান রয়েছে। এবং ইতিমধ্যে আমরা বদ্ধ জলাশয়ে দাতিনা, ট্যাংরা এবং সামুদ্রিক কোরাল চাষের প্রযুক্তি উদ্ভাবন করেছি এবং সেটি অচিরেই স্থানীয় পর্যায়ে সম্প্রসারণ করার উদ্যোগ নিয়েছি, যাতে ভবিষ্যতে জলবায়ু সহিষ্ণু যে লবণাক্ততার পরিমাণ বেড়ে যাচ্ছে, তাপমাত্রা বেড়ে যাচ্ছে, এদের সাথে খাপ খেয়ে যাতে আমাদের প্রজাতিগুলো এখানে বেঁচে থাকতে পারে সেই প্রযুক্তিগুলোর দিকে আমরা এখন নজর দিচ্ছি। সম্মানিত সুধী,
বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর সুদূর প্রসারী পরিকল্পনা এবং তারই ভাগ্য এবং বিচক্ষণ নেতৃত্বে ঐতিহাসিক সমুদ্র বিজয়ের মাধ্যমে বঙ্গোপসাগরে মৎস্য আহরণের এক নবদিগন্তের সূচনা হয়েছে। ইতিমধ্যেই আমরা 1912 সালে মায়ানমার সাথে এবং 2014 সালে ভারতের সাথে যে সমুদ্র বিরোধ রয়েছে সেটি মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা জয়লাভ করতে সক্ষম হয়েছে এবং 1,48,813 বর্গ কিলোমিটার সমুদ্র সম্পদের মালিক হয়েছে, যা বাংলাদেশের সমুদ্র সম্পদের সমান। এই বিশাল সমুদ্র সম্পদের মধ্যে আমরা যে বিশাল মৎস্য ভাণ্ডার রয়েছে সেটিকে আমরা যথাযথভাবে টেকসইভাবে আহরণ করার জন্য ইতিমধ্যে কার্যক্রম গ্রহণ করেছি। যে সকল জায়গায় আমাদের নতুনভাবে মৎস্য ক্ষেত্র রয়েছে, এর বাইরেও গভীর সমুদ্রে যে সকল মৎস্য আহরণ ক্ষেত্র রয়েছে সেগুলি যাতে চিহ্নিত করা যায় এবং সেখান থেকে যাতে টেকসই পদ্ধতিতে মৎস্য আহরণ করা যায় তার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এছাড়া মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে সাস্টেনেবল কোস্টাল অ্যান্ড মেরিন ফিশারিজ প্রজেক্ট নামে একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে যাতে উপকূলীয় মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন করা যায়। এছাড়া সমুদ্রের যে সকল ইউ ফিশিং রয়েছে, ইলিগাল, আনরেগুলেটেড এবং আনআইডেন্টিফাইড যে সকল ফিশিং রয়েছে সেই ভ্যাসেলগুলিকে মনিটরিং করার জন্য আমরা ভ্যাসেল মনিটরিং সিস্টেমের আওতায় নিয়ে আসছি, যাতে আমরা এই অবৈধ মাছ শিকারী যে সকল জলযান রয়েছে সেগুলিকে চিহ্নিত করতে পারি এবং কেন্দ্রীয়ভাবে সেগুলিকে মনিটর করতে পারি। এছাড়া আমরা উপকূলীয় জেলেদের মাধ্যমে স্মার্ট কার্ড বিতরণের উদ্যোগ নিয়েছি, জরিপ কাজ সম্পন্ন করেছি। আজকে মাননীয় প্রধানমন্ত্রী 2 জেলেদের মধ্যে স্মার্ট কার্ড বিতরণের মাধ্যমে তাদের অধিকার যেমন প্রতিষ্ঠিত হবে সেই সাথে এই কার্যক্রমটুকু উদ্বোধন করবেন। স্বাধীনতার পরবর্তী একটি ভঙ্গুর জাতি, ভঙ্গুর অর্থনীতিকে গড়ে তোলার জন্য জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বনির্ভর বাংলাদেশ গড়ার যে প্রত্যয় গ্রহণ করেছিলেন, দ্বিতীয় বিপ্লবের যে কর্মসূচি গ্রহণ করেছিলেন, তিনি প্রত্যয় করে ব্যক্ত করে বলেছিলেন, কোড, আমরা বাংলাদেশের মানুষ, আমার মাটি আছে, আমার সোনার বাংলা আছে, আমার পাট আছে, আমার মাছ আছে, আমার লাইফ স্টক আছে। যদি ডেভেলপ করতে পারি ইনশাল্লাহ এই দিন আর থাকবে না। মাননীয় প্রধানমন্ত্রী আগামী 2041 সালে যে স্মার্ট উন্নত বাংলাদেশের স্বপ্ন আমরা দেখছি, সেই স্বপ্ন বিনির্মাণে এই জাতির জনক বঙ্গবন্ধুর যে প্রত্যয় ছিল সেটিকে আমরা বুকে ধারণ করে আমরা দৃঢ় অঙ্গীকার করছি আগামী দিনের যে বাংলাদেশ আমরা দেখতে পাচ্ছি, একটি উন্নত স্মার্ট বাংলাদেশ, সেই বাংলাদেশ বিনির্মাণে মৎস্য খাত একটি উল্লেখযোগ্য খাত হিসাবে থাকবে এবং এই সেক্টরে কর্মরত আমরা যে সকল কর্মীরা এখানে যুক্ত আছি তারা দৃঢ় অঙ্গীকারবদ্ধ একটি উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার জন্য এবং স্মার্ট ফিশারিজ উপহার দেওয়ার জন্য জাতিকে। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, মাননীয় সভাপতি সহ সবাইকে যারা আজকে এখানে উপস্থিত হয়েছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। এবং জাতির জনক বলেছিলেন, কোড মাছ হবে দ্বিতীয় প্রধান বৈদেশিক মুদ্রা অর্জনকারী সম্পদ কোড। আমরা আশা করছি 2030 সালের মধ্যে আমরা এই মৎস্য সম্পদ খাতকে এমন একটি স্তরে নিয়ে যাব যেটি জাতির জনকের স্বপ্ন বাস্তবায়ন হবে ইনশাল্লাহ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। ধন্যবাদ সম্মানিত সচিব, মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়। সুধীমণ্ডলী, অনুষ্ঠানের এই পর্যায়ে রয়েছে মৎস্য খাতে বর্তমান সরকারের অগ্রগতি ও সাফল্য বিষয়ে প্রামাণ্যচিত্র প্রদর্শন। সকলকে প্রামাণ্যচিত্র দেখার আমন্ত্রণ জানাচ্ছি। Ladies and gentlemen, now I'd like to invite everyone to watch the documentary on the progress and success of the government in the fisheries sector. বাহান্নর ভাষা আন্দোলন আমাদের অহংকার, ৬৬ 6 দফা আমাদের মুক্তির সনদ, ৬৯ গণ অভ্যুত্থান আমাদের ঐক্যের প্রতীক, ৭ই মার্চ আমাদের স্বাধীনতার ডাক। স্বাধীনতার সংগ্রাম, ১৬ই ডিসেম্বর আমাদের বিজয়ের পতাকা, ১০ই জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন। এই আমাদের স্বাধীন বাংলাদেশ। সদ্য স্বাধীন বাংলাদেশের ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে স্বাধীনতার মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশের অর্থনৈতিক উন্নয়নে কৃষি ও মৎস্য খাতকে গুরুত্ব দিয়ে বলেছিলেন, মাছ হবে দ্বিতীয় প্রধান বৈদেশিক মুদ্রা অর্জনকারী সম্পদ। I have a very good exportable commodities like jute, like tea, like hydrogen schemes, fish. I have forest goods,
I can export many things. বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে তাঁরই সুযোগ্য কন্যা দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অপ্রতিরোধ্য উন্নয়ন অগ্রযাত্রায় 2041 সালে উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে দুর্বার গতিতে এগিয়ে চলেছে বাংলাদেশ। আমাদের যে লক্ষ্য 2041 সালে যে স্মার্ট বাংলাদেশ গড়ে তুলব, সে ভিশন 2041, এর মধ্যে আমরা 85 লাখ মেট্রিক টন মাছ যেন আমাদের উৎপাদন হয়, সেই দিকে লক্ষ্যমাত্রা আমরা সুনির্দিষ্ট করে দিয়েছি। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ আজ মৎস্য উৎপাদনে স্বয়ং সম্পূর্ণ। বর্তমান সরকারের আমলে মাছের উৎপাদন দ্বিগুণ হয়ে 2022-2023 অর্থ বছরে 49.15 লক্ষ মেট্রিক টনে উন্নীত হয়েছে। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার প্রতিবেদন 2024 অনুযায়ী ইলিশ আহরণে বাংলাদেশ বিশ্বে প্রথম, অভ্যন্তরীণ মুক্ত জলাশয়ে মাছ আহরণে বিশ্বে দ্বিতীয়, তেলাপিয়া উৎপাদনে বিশ্বে চতুর্থ এবং বদ্ধ জলাশয়ে চাষকৃত মাছ উৎপাদনে পঞ্চম স্থান অধিকার করেছে। মৎস্য উৎপাদন বৃদ্ধিতে মৎস্য অধিদপ্তর মৎস্য অভয়াশ্রম স্থাপন ও রক্ষণাবেক্ষণ, আবাসস্থল উন্নয়ন, বিল নার্সারি স্থাপন, পোনা মাছ অবমুক্তি, মৎস্য সংরক্ষণ আইন বাস্তবায়ন, মৎস্য খামার যান্ত্রিকীকরণ, জলবায়ু সহনশীল উত্তম মৎস্য চাষ প্রযুক্তি সম্প্রসারণ সহ সময়োপযোগী কার্যক্রম বাস্তবায়ন করছে। ভৌগোলিক নির্দেশক পণ্য হিসেবে স্বীকৃত বাংলাদেশ ইলিশের উন্নয়ন টেকসইকরণে ইলিশের প্রধান প্রজনন ক্ষেত্র ঘোষণা, 6টি ইলিশ অভয়াশ্রম প্রতিষ্ঠা, প্রজননক্ষম ইলিশ সংরক্ষণ, জাটকা সংরক্ষণ, ভিজিএফ কার্যক্রম বাস্তবায়ন সহ জেলেদের বিকল্প কর্মসংস্থানে উপকরণ সহায়তা প্রদান করা হচ্ছে। মৎস্য আহরণ নিষিদ্ধকালীন মানবতার জননী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিজিএফ এর পরিমাণ মাসিক 10 কেজি হতে 40 কেজিতে উন্নীত করেছেন। বাংলাদেশের অন্যতম রপ্তানিজাত পণ্য বাগদা চিংড়ি ইতোমধ্যে বাংলাদেশের বাগদা ভৌগোলিক নির্দেশক পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে। চিংড়ি শিল্পের গতিশীলতা বৃদ্ধির জন্য ক্লাস্টার ভিত্তিক পরিবেশ বান্ধব চিংড়ি চাষ প্রযুক্তি সম্প্রসারণ করা হচ্ছে। মৎস্য অধিদপ্তর কর্তৃক 3টি বিশ্বমানের অ্যাক্রিডিটেড মৎস্য মান নিয়ন্ত্রণ ল্যাবরেটরি পরিচালনা করা হচ্ছে। ইউরোপীয় ইউনিয়ন সহ বিশ্বের 50টিরও অধিক দেশে হিমায়িত চিংড়ি সহ মৎস্য ও মৎস্যজাত পণ্য রপ্তানির মাধ্যমে 2023-2024 অর্থ বছরে 4,496.38 কোটি টাকা বৈদেশিক মুদ্রা অর্জিত হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর দৃঢ় ও প্রাজ্ঞ নেতৃত্বে বিজিত 1,18,813 বর্গ কিলোমিটার এলাকায় জরিপ জাহাজ আরভি মিন সন্ধানের মাধ্যমে জরিপ কার্যক্রম পরিচালনা, ভেসেল মনিটরিং সিস্টেম চালুকরণ এবং জয়েন্ট মনিটরিং সেন্টার স্থাপন করা হয়েছে। বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট দেশের বিলুপ্ত প্রায় ও দেশীয় মাছের উপর গবেষণা পরিচালনা করে ইতোমধ্যে 40 প্রজাতির মাছের প্রজনন ও চাষাবাদ প্রযুক্তি উদ্ভাবন করেছে। অপ্রচলিত মৎস্য সম্পদ কাঁকড়া, কুচিয়া, শামুক, ঝিনুক, মুক্তা এবং সিউইড উন্নয়নে ইনস্টিটিউটের গবেষণায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন কাপ্তাই লেকে 26,400 জন মৎস্যজীবীর কর্মসংস্থান সৃষ্টি সহ আধুনিক সুবিধা সম্বলিত 17টি মৎস্য অবতরণ কেন্দ্রের মাধ্যমে সারা দেশে মৎস্য সরবরাহ করছে। ঢাকা শহরে ভ্রাম্যমাণ ফ্রিজার ভ্যানের মাধ্যমে নিরাপদ মাছ বিক্রি ও অনলাইন বাজারজাতকরণ কার্যক্রম পরিচালনা করছে। গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে বিএফডিসি রেডি টু কুক ফিশ সামগ্রী হস্তান্তর করা হয়েছে। বঙ্গবন্ধুর ঐকান্তিক প্রচেষ্টায় এবং তৎকালীন সোভিয়েত ইউনিয়নের কারিগরি সহায়তায় 1973 সালে প্রতিষ্ঠিত মেরিন ফিশারিজ একাডেমি হতে এযাবৎ 65 জন মহিলা ক্যাডেট সহ সর্বমোট 2137 জন ক্যাডেট প্রি সি ট্রেনিং সম্পন্ন করে দেশি বিদেশি সমুদ্রগামী মৎস্য ট্রলার ও বাণিজ্যিক জাহাজ সহ বিভিন্ন সেক্টরে কর্মরত রয়েছেন। বর্তমান কৃষি বান্ধব সরকারের নির্বাচনী ইশতেহার টেকসই উন্নয়ন অভিষ্ট 2030, রূপকল্প 2041 এবং ডেল্টা প্ল্যান 2100 সর্বক্ষেত্রেই লক্ষ্য অর্জনে মৎস্য খাতকে একটি সম্ভাবনাময় খাত হিসেবে চিহ্নিত করা হয়েছে। মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সার্বিক দিক নির্দেশনায় সুখী সমৃদ্ধ মেধাবী জাতি করতে মৎস্য অধিদপ্তর প্রতিশ্রুতিবদ্ধ। ধন্যবাদ। সম্মানিত সুধী, এখন বক্তব্য প্রদান করবেন আজকের অনুষ্ঠানের সভাপতি মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব মোহাম্মদ আব্দুর রহমান এমপি।
Ladies and gentlemen, now I'd like to invite the Honorable Chair of this event, Mr. Mohammad Abdurrahman MP, Honorable Minister of the Ministry of Fisheries and Livestock, to address the audience. সমবেত সুধীমণ্ডলী, উপস্থিত মন্ত্রিপরিষদের সদস্যবৃন্দ, জাতীয় সংসদের সদস্যবৃন্দ এবং আমাদের এই মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারীবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ এবং উপস্থিত সমবেত ভাই এবং বোনেরা, রাত পোহালেই আমাদের সামনে সেই ভয়ানক এবং ভয়াবহ মাস আগস্ট মাস, যে আগস্ট মাসেই আমরা হারিয়েছিলাম আমাদের জনককে, আমাদের পিতাকে। সেই সাথে হারিয়েছিলাম বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিব, হারিয়েছিলাম শেখ কামাল, শেখ জামাল এবং ছোট্ট সোনামণি রাসেলকে। সেই হারানোর বেদনা নিয়ে যখন আমরা পথ হারা, দিক বিদিক সেদিন পাগলের মতো ছুটেছিলাম এবং পিতাকে হারানোর দীর্ঘ 21 বছর এই জাতি এই যন্ত্রণা বহন করেছিল। অবশেষে 1981 সালের 17ই মে এই অন্ধকারে নিমজ্জিত বাংলাদেশে আলোর মশাল নিয়ে, আশার মশাল নিয়ে, আমাদের আকাঙ্ক্ষার প্রজ্বলিত বাতি নিয়ে যিনি এসেছিলেন স্বদেশের মাটিতে, আমাদের সেই প্রিয় নেত্রী, বাংলাদেশের মোট ৫ম বারের মাননীয় প্রধানমন্ত্রী, যিনি বঙ্গবন্ধুর অতি আদরের দুলালী। আমি গতকালকেই একটা ছবি দেখছিলাম, বঙ্গবন্ধু আমাদের প্রিয় নেত্রীকে প্রাণপণে বুকে জড়িয়ে ধরেছেন। সেই প্রিয় নেত্রী আমাদের আজকের এই জাতীয় মৎস্য দিবস উপলক্ষে এই অনুষ্ঠানে এসে আমাদেরকে ধন্য করেছেন। এই অনুষ্ঠানটির প্রাণবন্ততা এবং প্রাণচাঞ্চল্যতা এই অনুষ্ঠানে মাত্রা যোগ হয়েছে। এই জন্যে তার কাছে আমরা কৃতজ্ঞ এবং আমি খুব সংক্ষিপ্তভাবে 2-4টি কথা বলে আমার কথা শেষ করতে চাই। সেটি হল, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে 2009 সাল থেকে আজ অবধি এই দেশের মাছ উৎপাদনে আমরা আমাদের প্রয়োজন মিটিয়ে
আমরা সারপ্লাস হয়েছি। 2007-08-এ যেখানে আমাদের মৎস্য চাষের এই পরিসংখ্যান ছিল 25,73,73 মেট্রিক টন উৎপাদন, সেই থেকে আজকে আমাদের এই অনুষ্ঠানের প্রধান অতিথি প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে সরকার প্রায় 50 লক্ষ মেট্রিক টন মাছ উৎপাদনে এই সক্ষমতা আমরা অর্জন করেছি এবং 2030 সালে 65 লক্ষ মেট্রিক টন মাছ উৎপাদনে আমাদের লক্ষ্যমাত্রা আমরা ঠিক করেছি এবং 2041 সালের যে স্মার্ট বাংলাদেশ গড়বার প্রত্যয় আমাদের প্রিয় নেত্রী ঘোষণা করেছেন এবং এই জাতি সেই 41 সালের স্মার্ট বাংলাদেশ দেখবার যেই আশায় বুক বেঁধেছেন, সেই 41 সালে আমাদের এই উৎপাদনের লক্ষ্যমাত্রা হবে 85 লক্ষ টন। সুতরাং এই মৎস্য খাতকে আরো অধিকতর সমৃদ্ধ এবং এই বঙ্গবন্ধুর সেই ঐতিহাসিক উক্তি যে আমার মাছই হবে দ্বিতীয় প্রধান বৈদেশিক মুদ্রা অর্জনের খাত, এবং সেই লক্ষ্য নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি এবং সেই লক্ষ্য পূরণে আজকে মৎস্য চাষের নানাবিধ যান্ত্রিকীকরণ এবং আধুনিক প্রযুক্তি ব্যবহার করে বিভিন্ন পরিকল্পনা আমাদের এই মন্ত্রণালয় গ্রহণ করেছে এবং আমি খুব সাদা মাথায় বিশ্বাস করি যে আজকে আমাদের যে 400টি অভয়াশ্রম আছে, এই অভয়াশ্রমগুলো আমরা যদি বাড়াতে পারি, আমাদের এই বাংলাদেশের খাল বিল নদী নালা সমস্ত কিছুতে যদি আমরা, এমনকি আমাদের একটি নতুন প্রযুক্তি উদ্ভাবন করতে যাচ্ছে যে বাঁশের খাঁচার ভেতরে প্রবহমান নদীতেও মাছ চাষের একটা প্রযুক্তি এবং পরিকল্পনা এই মন্ত্রণালয় নিয়ে কাজ করছে। তো সুতরাং আজকে শুধু অভয়ারণ্য নয়, অভয়াশ্রম নয়, আমাদের জলাবদ্ধ যে সমস্ত পুকুর রয়েছে এবং আমাদের বাড়ির প্রায় কৃষকই, প্রায় আমাদের গ্রামের বসবাসকারী মানুষেরই কোনো না কোনোভাবে সেখানে জলাবদ্ধতা এবং পচা পুকুর, সেগুলো পুনঃসংস্কার করে সেখানেও মাছ চাষের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। তো আমরা আশা করব মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আজকে মাছে ভাতে বাঙালিকে যথার্থ অর্থেই তিনি সেই জাতিতে পরিণত করবার যে প্রয়াস নিয়েছেন, যে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন, তাতে সন্দেহ নাই যে আমরা এই জাতি যথার্থ অর্থে বঙ্গবন্ধুর সেই মাছে ভাতের বাঙালিই হব। আমাদের গোয়াল ভরা গরু ফিরে আসবে, আমাদের
গোলা ভরা ধান ফিরে আসবে, আমাদের পুকুর ভরা মাছ ফিরে আসবে। সেই প্রত্যাশা নিয়েই আমাদের আজকে ভরব মাছের মদের দেশ, ভরব মাছে মদের দেশ, গর্ব স্মার্ট বাংলাদেশ, এই স্লোগান এবং এই প্রতিপাদ্য বিষয় নিয়েই আমাদের আজকের এই মৎস্য সপ্তাহ শুভ উদ্বোধন করবেন আমাদের স্বপ্নের, আমাদের অস্তিত্বের ঠিকানা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। আমি এই কথা বলে আমার বক্তব্য আমি শেষ করব। এর ফাঁকে আমি ছোট্ট করে বলি যে আমাদের এই মৎস্য চাষের 7টি ক্যাটাগরিতে যারা উল্লেখযোগ্য ভূমিকা রেখেছেন তাদের আমরা পদক দেবার সিদ্ধান্ত গ্রহণ করেছি। এতে 6টি স্বর্ণ পদক রয়েছে, রৌপ্য 8টি এবং ব্রোঞ্জ 8টি। এই সঙ্গে আমি প্রাসঙ্গিকভাবে আপনাদের অবগতির জন্য জানাই, আপনাদেরকে অবহিত করবার জন্য বলি যে বঙ্গবন্ধু কন্যা শুধু এদেশের সফল প্রধানমন্ত্রী নন, তিনি নিজেও কিন্তু একজন মৎস্য চাষী। এবং আমার তো মনে হয় আমরা এখানে যারা বসে আছি তাদের সকলেই দেখি যে তিনি সুযোগ খোঁজেন সবসময় কখন তিনি এই মৎস্য চাষের পরিচর্যা করবেন, মৎস্য চাষ নিয়ে তিনি তার প্রাণের সকল উচ্ছ্বাস মিশিয়ে এই মাছের সাথে তার একটা হৃদয়ের সম্পর্ক করেন এবং নিজের বড়শি দিয়ে তিনি মাছও ধরেন। এই জন্যে মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে বলি, আমাদের 6টি মন্ত্রণালয় যৌথভাবে এই যারা আজকে স্বর্ণ পদক, রৌপ্য পদক এবং ব্রোঞ্জ পদকের অধিকারী হলেন, মনোনীত হলেন, তাদের মধ্যে আপনাকেও কিন্তু এই 6টি মন্ত্রণালয় মৎস্য চাষের সফল চাষী হিসাবে স্বর্ণ পদকের জন্য মনোনীত করেছেন। আশা করি আপনি সানন্দে তা গ্রহণ করবেন। আমি এই কথা বলে আপনারা যারা এসছেন, আমাদের অতিথিবৃন্দ সকলকে আমি আবারও অভিনন্দন, স্বাগত জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। ধন্যবাদ মাননীয় মন্ত্রী, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়। সুধীমণ্ডলী, জাতীয় পর্যায়ে মৎস্য সেক্টরে বিশেষ অবদানের জন্য এখন সেরা ব্যক্তি এবং প্রতিষ্ঠানকে জাতীয় মৎস্য পদক 2024 প্রদান করা হবে। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপি জাতীয় মৎস্য পদক 2024 প্রদান করবেন এবং জেলেদের মাঝে স্মার্ট কার্ড বিতরণ করবেন। অনুষ্ঠানের এই পর্বটি সঞ্চালনার জন্য সৈয়দ মোহাম্মদ আলমগীর মহাপরিচালক মৎস্য অধিদপ্তরকে বিনীত অনুরোধ জানাচ্ছি। Ladies and gentlemen, for this special contribution in the fisheries sector at the national level, the best person and institution will now be awarded the National Fisheries Medal 2024. The chief guest of today's event, Honorable Prime Minister, Government of the People's Republic of Bangladesh, Her Excellency Sheikh Hasina MP, will award the National Fisheries Medal 2024 and distribute smart cards among the fishermen. At this stage, I request Syed Mohammad Alamgir, Director General Department of Fisheries, to conduct this part of the program. বিসমিল্লাহির রহমানির রহিম। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার মহান স্থপতি, জাতির পিতা
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে মাননীয় প্রধানমন্ত্রী জাতীয় মৎস্য পদক 2024 প্রদান পর্ব শুরু করার জন্য আপনার সানুগ্রহ সম্মতি প্রার্থনা করছি। সুধীবৃন্দ, প্রতি বছরের ন্যায় এবারও মৎস্য চাষ ও মৎস্য খাতে উল্লেখযোগ্য অবদানের জন্য সরকার জাতীয় মৎস্য পদক 2024 প্রদান করছে। পদক প্রদানের ক্ষেত্রে 2023 খ্রিস্টাব্দকে মূল্যায়ন বছর ধরা হয়েছে। এ বছর 60টি ক্যাটাগরিতে 6টি স্বর্ণ, 8টি রৌপ্য ও 8টি ব্রোঞ্জ পদক প্রদান করা হচ্ছে। স্বর্ণপদকপ্রাপ্ত প্রত্যেককে 18 ক্যারেট মানের 15 গ্রাম ওজনের একটি স্বর্ণপদক, সম্মাননা সনদ ও নগদ 50,000 টাকা, রৌপ্য পদকপ্রাপ্ত প্রত্যেককে 50 গ্রাম ওজনের একটি রৌপ্য পদক, সম্মাননা সনদ ও নগদ 30,000 টাকা এবং ব্রোঞ্জ পদকপ্রাপ্ত প্রত্যেককে 35 গ্রাম ওজনের একটি ব্রোঞ্জ পদক, সম্মাননা সনদ ও নগদ 20,000 টাকা প্রদান করা হচ্ছে। পদকপ্রাপ্ত সকলকে পর্যায়ক্রমে মঞ্চে এসে মাননীয় প্রধানমন্ত্রীর নিকট থেকে পদক গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। প্রথমে স্বর্ণপদক প্রাপ্তদের নাম ঘোষণা করছি। মাছের গুণগত মানের রেণু উৎপাদনের জন্য স্বর্ণপদক পাচ্ছে সোনালী মৎস্য হ্যাচারি, সদর, যশোর। প্রতিষ্ঠানের পক্ষে পদক গ্রহণ করার জন্য শেখ ইনামুল হাসানকে অনুরোধ জানাচ্ছি। মাছের গুণগত মানের পোনা উৎপাদনের জন্য স্বর্ণপদক পাচ্ছে স্পেকট্রা হেক্সা নামসাই কোম্পানি লিমিটেড, বাঘারপাড়া, যশোর। প্রতিষ্ঠানের পক্ষে পদক গ্রহণ করবেন জনাব খান মোহাম্মদ আফতাবউদ্দিন। বাগদা চিংড়ি উৎপাদনের জন্য মেসার্স জোয়ারদার মৎস্য খামার, ডুমুরিয়া, খুলনা এর পক্ষে স্বর্ণপদক গ্রহণ করবেন জনাব মোহাম্মদ তবিবুর রহমান। মৎস্য ও মৎস্যজাত পণ্য উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ, বাজারজাতকরণ, রপ্তানি ও মৎস্যজাত পণ্য বহুমুখীকরণে ক্রিমসন রোজেলা সি ফুড লিমিটেড, শ্যামনগর, সাতক্ষীরা এর পক্ষে স্বর্ণপদক গ্রহণ করবেন জনাব মোহাম্মদ জালাল উদ্দিন। এ পর্যায়ে মৎস্য সম্পদ উন্নয়নে স্বর্ণপদক পাচ্ছে ইলিশ সম্পদ উন্নয়ন সংক্রান্ত জেলা টাস্কফোর্স, বরগুনা। জেলা টাস্কফোর্সের পক্ষে পদক গ্রহণ করার জন্য কমিটির সভাপতি জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম, জেলা প্রশাসক, বরগুনাকে অনুরোধ জানাচ্ছি। এখন মৎস্য সম্পদ সংরক্ষণ, উন্নয়ন এবং সম্প্রসারণে মৎস্য অধিদপ্তরের কর্মকর্তা হিসেবে স্বর্ণপদক গ্রহণ করবেন জনাব জয়দেব পাল, জেলা মৎস্য কর্মকর্তা, খুলনা।
এবার রৌপ্য পদক প্রদান। মৎস্য উৎপাদনে সফলতার জন্য কুলসুম এগ্রি ফার্ম অভয়নগর যশোরের পক্ষে রৌপ্য পদক গ্রহণ করবেন যশোর 4 আসনের মাননীয় সংসদ সদস্য জনাব এনামুল হক বাবুল। মাছের গুণগত মানের রেণু উৎপাদনে সফলতার জন্য আব্দুল গনি মৎস্য হ্যাচারি অ্যান্ড নার্সারি গৌরীপুর ময়মনসিংহ এর পক্ষে রৌপ্য পদক গ্রহণ করবেন জনাব মোহাম্মদ আজিজুল হক। মাছের গুণগত মানের পোনা উৎপাদনে সফলতার জন্য মায়ের দোয়া মৎস্য খামার আদমদিঘি বগুড়া এর পক্ষে রৌপ্য পদক গ্রহণ করবেন জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম। মৎস্য উৎপাদনে সফলতার জন্য মায়ের দোয়া সোনার মদিনা মৎস্য খামার আক্কেলপুর জয়পুরহাট এর পক্ষে রৌপ্য পদক গ্রহণ করবেন জনাব মোহাম্মদ হাফিজুর রহমান। রপ্তানি ও মৎস্যজাত পণ্য বহুমুখীকরণে প্রিমিয়াম ফিশ অ্যান্ড অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড সিলেট সদর সিলেটের পক্ষে রৌপ্য পদক গ্রহণ করবেন জনাব মোহাম্মদ মাহবুবুল আলম চৌধুরী। মৎস্য সম্পদ উন্নয়নে গবেষণায় সফলতার জন্য রৌপ্য পদক গ্রহণ করবেন জনাব মোহাম্মদ মাসুদ রানা সহকারী অধ্যাপক ফিশিং অ্যান্ড পোস্ট হারভেস্ট টেকনোলজি বিভাগ শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ঢাকা। মৎস্য সম্পদ সংরক্ষণ উন্নয়ন ও সম্প্রসারণে মৎস্য অধিদপ্তরের কর্মকর্তা হিসেবে রৌপ্য পদক গ্রহণ করবেন জনাব প্রদীপ কুমার দাম সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা বটিয়াঘাটা খুলনা ও প্রাক্তন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা টুঙ্গিপাড়া গোপালগঞ্জ। এবার ব্রোঞ্জ পদক প্রদান। মাছের গুণগত মানের রেণু উৎপাদনে সফলতার জন্য গ্রিন হাউস মেরিকালচার কলাতলী কক্সবাজার এর পক্ষে ব্রোঞ্জ পদক গ্রহণ করবেন জনাব তারিকুল ইসলাম চৌধুরী। মাছের গুণগত মানের পোনা উৎপাদনে সফলতার জন্য MR তেলাপিয়া হ্যাচারি সোনাগাজী ফেনী এর পক্ষে ব্রোঞ্জ পদক গ্রহণ করবেন জনাব মহিউদ্দিন আহমেদ। অপ্রচলিত মৎস্য হিসেবে মুক্তা উৎপাদনে সফলতার জন্য রায়ান পার্ল হারবার কোটচাঁদপুর ঝিনাইদহ এর পক্ষে ব্রোঞ্জ পদক গ্রহণ করবেন ডক্টর মোহাম্মদ নজরুল ইসলাম। মৎস্য উৎপাদনে সফলতার জন্য আমানুল্লাহ মৎস্য প্রকল্প সন্দ্বীপ চট্টগ্রাম এর পক্ষে ব্রোঞ্জ পদক গ্রহণ করবেন জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম।
বাগদা চিংড়ি উৎপাদনে সফলতার জন্য ইউনিক একুয়াকালচার টেকনাফ কক্সবাজার এর পক্ষে ব্রোঞ্জ পদক গ্রহণ করবেন জনাব মোহাম্মদ আনিসুর রহমান। মৎস্যজাত পণ্য উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ, বাজারজাতকরণ, রপ্তানি ও মৎস্যজাত পণ্য বহুমুখীকরণে জাপান ফার্স্ট ট্রেড লিমিটেড শ্যামনগর সাতক্ষীরা এর পক্ষে ব্রোঞ্জ পদক গ্রহণ করবেন জনাব মোহাম্মদ আনোয়ারুল কবির। মৎস্য সম্পদ উন্নয়নে সংগঠনের অবদানের জন্য ফিশ ফার্ম ওনার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ ফুয়াব এর পক্ষে ব্রোঞ্জ পদক গ্রহণ করবেন জনাব মোল্লা শামসুর রহমান শাহীন। মৎস্য সম্পদ সংরক্ষণ, উন্নয়ন ও সম্প্রসারণে মৎস্য অধিদপ্তরের কর্মকর্তা হিসেবে ব্রোঞ্জ পদক গ্রহণ করবেন জনাব মোহাম্মদ মিজানুর রহমান, প্রকল্প পরিচালক, হালদা নদীর প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প এবং প্রাক্তন জেলা মৎস্য কর্মকর্তা, মৌলভীবাজার। পদক প্রদান পর্ব শেষে এবার জেলেদের মাঝে স্মার্ট আইডি কার্ড বিতরণ। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার ঘোষিত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে সম্প্রতি নিবন্ধিত জেলেদেরকে স্মার্ট আইডি কার্ড প্রদানের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। মনোনীত 2 জন জেলেকে পর্যায়ক্রমে মঞ্চে এসে মাননীয় প্রধানমন্ত্রীর নিকট থেকে স্মার্ট আইডি কার্ড গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। প্রথমে স্মার্ট আইডি কার্ড গ্রহণ করবেন জনাব প্রতুল বিশ্বাস, পিতা বিধানচন্দ্র বিশ্বাস, গ্রাম কাকই বনিয়া, পোস্ট অফিস পাটগাতি, উপজেলা টুঙ্গিপাড়া, জেলা গোপালগঞ্জ। তিনি মৎস্য অধিদপ্তরের আওতায় একজন নিবন্ধিত জেলে। এই পর্যায়ে স্মার্ট আইডি কার্ড গ্রহণ করবেন জনাব অসীম কুমার সরকার, পিতা অনন্ত কুমার সরকার, গ্রাম কামালদিয়া, উপজেলা মধুখালী, জেলা ফরিদপুর। তিনি মৎস্য অধিদপ্তরের আওতায় একজন নিবন্ধিত জেলে। সুধীবৃন্দ, এই মহতী অনুষ্ঠানে উপস্থিত থেকে জাতীয় মৎস্য পদক 2024 ও জেলেদের মাঝে স্মার্ট আইডি কার্ড বিতরণ করায় মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি আমরা বিনম্র শ্রদ্ধা ও অশেষ কৃতজ্ঞতা এবং আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। সুধীমণ্ডলী, বর্তমান সরকারের বিভিন্ন মেয়াদে মাননীয় প্রধানমন্ত্রীর প্রাজ্ঞ নেতৃত্বে মৎস্য খাতে অভূতপূর্ব সাফল্য অর্জিত হয়েছে। মৎস্য চাষে তিনি ব্যক্তিগতভাবে অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করে সাধারণ জনগণকে অনুপ্রাণিত করেছেন। মাননীয় প্রধানমন্ত্রী, এখন মৎস্য খাতে আপনার বিশেষ অবদানের অশেষ কৃতজ্ঞতা স্বরূপ মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিশেষ সম্মাননা স্মারক আপনার হাতে তুলে দিচ্ছেন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব মোহাম্মদ আব্দুর রহমান এমপি। এই বিশেষ সম্মাননা স্মারক গ্রহণ করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে সবিনয় অনুরোধ জানাচ্ছি।
ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী, সকলকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। জাতীয় মৎস্য পদক 2024 প্রদান এবং জেলেদের মাঝে স্মার্ট কার্ড বিতরণ পর্বটি পরিচালনার জন্য মৎস্য অধিদপ্তরের সম্মানিত মহাপরিচালক সৈয়দ মোহাম্মদ আলমগীরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। Thank you, Syed Muhammad Alamgir, Director General, Department of Fisheries, to conduct the award ceremony. সম্মানিত সুধী, এখন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তার মূল্যবান ভাষণ প্রদানের জন্য বিনীত অনুরোধ করছি এবং ভাষণ শেষে জাতীয় মৎস্য সপ্তাহ 2024-এর শুভ উদ্বোধন ঘোষণা করার জন্য তাকে সবিনয় অনুরোধ জানাচ্ছি। Ladies and gentlemen, I humbly request the chief guest of today's program, Honorable Prime Minister, Government of the People's Republic of Bangladesh, Sheikh Hasina MP, to deliver her valuable speech. বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের অনুষ্ঠানের সভাপতি, সহকর্মীবৃন্দ, মৎস্যজীবী, মৎস্য চাষী, মৎস্য খাতের উদ্যোক্তা এবং উপস্থিত সুধী মণ্ডলী, আসসালামু আলাইকুম, শুভ সকাল। জাতীয় মৎস্য সপ্তাহ 2024 আয়োজিত এই অনুষ্ঠানে আপনারা যারা উপস্থিত রয়েছেন বা সারা বাংলাদেশে আমাদের যারা মৎস্যজীবী এবং মৎস্য উৎপাদনকারী সহ এই মৎস্য উন্নয়নের সঙ্গে যারা সম্পৃক্ত, তাদের সকলকে আমি আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। সেই সাথে এই মৎস্য খাতে বিশেষ অবদান রাখার জন্য যারা পুরস্কার পেয়েছেন তাদেরকে আমার আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যার নেতৃত্বে আমরা স্বাধীনতা অর্জন করেছি, স্বাধীন রাষ্ট্র পেয়েছি, মাতৃভাষায় কথা বলার অধিকার পেয়েছি এবং একটি জাতি হিসেবে মর্যাদা পেয়েছি। আমি শ্রদ্ধা জানাই 30 লক্ষ শহীদের প্রতি, 2 লক্ষ মা বোনের প্রতি, মুক্তিযোদ্ধাদের প্রতি জানাই আমার সহস্রদ্ধ সালাম। আমি শ্রদ্ধা জানাচ্ছি জাতীয় চার নেতার প্রতি এবং সশ্রদ্ধ সালাম জানাই মুক্তিযোদ্ধাদের প্রতি, যারা জীবনের মায়া ত্যাগ করে অস্ত্র হাতে নিয়ে যার যা কিছু আছে তাই নিয়ে যুদ্ধ করে এই দেশ স্বাধীন করে দিয়েছেন, বিজয় এনে দিয়েছেন। তাদের প্রতি অত্যন্ত বেদনার সাথে আমি স্মরণ করি 15 আগস্ট লাখো শহীদের রক্তে রঞ্জিত এই স্বাধীন বাংলাদেশ একটি যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশ, যেখানে কোনো রিজার্ভ মানি ছিল না, কারেন্সি নোট ছিল না। এদেশের মানুষ প্রায় 90% মানুষই তো দরিদ্র, তার উপর 80% উপরে মানুষ একবেলা খাবার জুটতে পারত না, চিকিৎসা ছিল না, শিক্ষা ছিল না, কোনো অবকাঠামোগত উন্নতি ছিল না। মনে হতো যে শুধু ভাগ্যের উপরেই তাদের জীবনটা ছিল। সেই মানুষগুলির ভাগ্য পরিবর্তন করে একটা উন্নত সমৃদ্ধ জীবন দেওয়ার জন্যই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব সেই 1948 সাল থেকে ভাষা আন্দোলন শুরু করেন এবং সেই আন্দোলনের পথ বেয়ে তাঁরই নেতৃত্বে এবং আহ্বানে সাড়া দিয়ে মুক্তিযুদ্ধে বিজয় অর্জন করে আমরা স্বাধীনতা অর্জন করি। মাত্র 3 বছর 7 মাস সময় পেয়েছিলেন এই যুদ্ধ বিধ্বস্ত দেশটিকে গড়ে তুলতে, যা ছিল পাকিস্তানের একটি প্রদেশ এবং শোষিত, বঞ্চিত, নির্যাতিত, নিপীড়িত একটি জাতি। তার উপর যুদ্ধের ধ্বংসস্তূপ, তার উপর দাঁড়িয়ে তিনি যাত্রা শুরু করেন। এই মাত্র 3 বছর 7 মাসের মধ্যেই সমস্ত অবকাঠামোগত উন্নয়ন, রাস্তাঘাট, পুল, ব্রিজ, রেল ব্রিজ, যা যা ছিল সবই তো ধ্বংসপ্রাপ্ত ছিল, সেগুলিকে মেরামত করা এবং দেশটাকে উন্নতির পথে এগিয়ে নিয়ে যেয়ে তিনি বাংলাদেশকে মাত্র অল্প সময়ের মধ্যেই স্বল্পোন্নত দেশ হিসেবে প্রতিষ্ঠিত করে যান।
যেটা ছিল একটা মানে আমি বলবো একটা অস্বাভাবিক ঘটনা, কারণ পৃথিবীর কোনো দেশে একটা বিপ্লবের পর, যুদ্ধের পর এত অল্প সময়ের মধ্যে আবার ঘুরে দাঁড়াতে পারে না। কিন্তু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মতো বলিষ্ঠ নেতৃত্ব ছিল বলেই সেটা সম্ভব হয়েছিল, এবং জাতিসংঘ আমাদের স্বীকৃতি দিয়েছিল স্বল্পোন্নত দেশ হিসেবে। সেই মর্যাদা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব আমাদের দিয়ে যান। যখন তিনি আর্থসামাজিক উন্নয়নে বাংলাদেশকে এগিয়ে দিয়ে যাবার জন্য কর্মসূচি দিলেন, ঠিক সেই মুহূর্তে 1975 সালে 15ই আগস্ট, যে দিনটি বাংলাদেশের মানুষের জন্য সবচেয়ে অন্ধকার একটি দিন, সেই দিন ঘাতকের নির্মম বুলেটে হারালাম আমরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সেই সাথে আমার মা বেগম ফজিলাতুন্নেসা মুজিবকে হত্যা করলো। আমার ছোট 3 ভাই, মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামাল, মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট শেখ জামাল, এবং আমার ছোট্ট ভাইটি যার বয়স ছিল মাত্র 10 বছরের, ঘাতকের দল তাদেরকেও নির্মমভাবে হত্যা করল। কামাল জামালের নবপরিণীত বধূ, মাত্র বলতে গেলে 1 মাস আগেই তাদের বিয়ে হয়েছিল। 14ই জুলাই কামালের বিয়ে হয়, 17ই জুলাই জামালের বিয়ে হয়। সেই নববধূ যাদের হাতে মেহেদির রং তখনও মোছেনি, কিন্তু তাদের বুকে তাজা রক্তে সেই মেহেদির রং ঢেকে যায়, তাদেরকেও নির্মমভাবে হত্যা করে। আমার একমাত্র চাচা শেখ আবু নাসের, তিনি পঙ্গু ছিলেন, তিনি মুক্তিযোদ্ধা ছিলেন, তাকেও নির্মমভাবে হত্যা করে। রাষ্ট্রপতির মিলিটারি সেক্রেটারি জামিল উদ্দিন আহমেদ ছুটে এসেছিলেন, ঘাতকের দল তাকে হত্যা করে। পুলিশ অফিসার সিদ্দিকুর রহমান নিজের মা ত্যাগ করে যে বাধা দিতে চেয়েছিল ঘাতকদের, তাকে হত্যা করে। ঘাতকের দল কিন্তু ওই একটি জায়গায় থেমে থাকেনি, ওই একই সাথে আমার মেজ ফুপুর বাড়ি আক্রমণ করে। যুবনেতা শেখ ফজলুল হক মনি, তিনি বাংলা বাণীর সম্পাদক ছিলেন, মুক্তিযোদ্ধা ছিলেন। বাংলাদেশের প্রতিটি অর্জনে ছাত্র সমাজের পক্ষ থেকে সংগ্রাম করেছেন, আন্দোলন করেছেন, এবং তিনি মুক্তিযোদ্ধা ছিলেন, তাকেও নির্মমভাবে হত্যা করে। যখন ঘাতকের দল তাকে হত্যা করতে, যার অন্তঃসত্ত্বা স্ত্রী ছুটে এসেছিল, ওই একই সাথে সেই আর্যমণিকেও হত্যা করে। শেখ ফজলুল হক মনি এবং আর্যমণির 2টি অবুঝ বাচ্চা, মায়ের আর বাবার রক্তাক্ত সেই দেহের কাছে বাবা মা বলে চিৎকার করে কাঁদে। একই দিনে আমার সেজু ফুপুর বাড়ি আক্রমণ করে আব্দুর রাব সানিয়াবাদ, যিনি কৃষিমন্ত্রী ছিলেন। আজ আমাদের কৃষি বিষয়ে তার যথেষ্ট অবদান রয়েছে। তিনিও একজন মুক্তিযোদ্ধা সংগঠক। ঘাতকের দল তাকে হত্যা করে। তার 10 বছরের ছেলে আরিফ, 13 বছরের মেয়ে বেবি, তার 4 বছর নাতি সুকান্ত, ভ্রাতুষ্পুত্র, সাংবাদিক, মুক্তিযোদ্ধা এবং ভাগ্নে সহ সেখানেও নির্মমভাবে হত্যাযজ্ঞ চালায়। গুলির আঘাতে আমার ফুপু আহত ছিল। আমার ফুপুতো 2 বোন, 1 ভাই, তারাও গুলির আঘাতে আহত, এবং বাড়িতে আরো কাজের লোকজন অনেকেই মৃত্যুবরণ করে। 15 আগস্ট ওই 32 নম্বর বাড়ি আক্রমণ করতে যেয়ে ঘাতকের দল যে গোলা ছুঁড়েছিল, তাতে মোহাম্মদপুরে কয়েকটি বাড়িতে সেই গোলা পড়ে, 32 নম্বর বাড়িতে না পড়ে, আর সেখানে কয়েকজন মানুষ নিহত হয় এবং আহত হয়। 15 আগস্টে যারা শাহাদাত বরণ করেছে, আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করি। সবচেয়ে কষ্টের বিষয় হলো, যেখানে তেমন কোনো ইস্যুই ছিল না, যে কোটা আমি সম্পূর্ণভাবে আমি সেটা বাতিল করে দিয়েছিলাম, হাইকোর্টের রায় সেটা আবার যখন পুনর্বার নিয়ে আসা হয়,
সরকারের পক্ষ থেকে আমরা আপিল করি। আপিল বিভাগ সেটা সেই হাইকোর্টের রায় স্থগিত করে দিয়ে পূর্ণাঙ্গ শুনানির তারিখ নির্দিষ্ট করে দেয়। কাজে আবার সেই কোটা ফিরে আসে যে কোটা আর থাকবে না, আমার জারিকৃত প্রজ্ঞাপনটাই আবার কার্যকর হয়। দুঃখের বিষয়, সেই সময় আন্দোলন করতে যেখানে আন্দোলন প্রতিটি দাবি কিন্তু মেনে নেওয়া হয়েছিল, মূল দাবি কোটা সংস্কার, আবার উচ্চ আদালত অ্যাপিলেট ডিভিশন থেকে সেটা রায়ও দিয়ে দেওয়া হয়। কিন্তু তারপরেও এই আন্দোলনের নামে যে সমস্ত ঘটনা ঘটেছে, ধ্বংসাত্মক কাজ করেছে, তারপরে অনেকগুলি প্রাণ ঝরে গেছে। আমি কোনোদিন ভাবতে পারিনি যে এই সময় এই ধরনের একটা অবস্থার সৃষ্টি হবে আর সেখানে এতগুলি তাজা প্রাণ যাবে। কারণ স্বজন হারা বেদনা নিয়ে আমি বেঁচে আছি। আমি জানি একজন আপনজন হারালে কি কষ্ট হয়, মানুষ একটা শোক সইতে পারে না। আর আমি তো গোটা পরিবার, আমি আর আমার রেহানা এবং আমরা যারা 15 আগস্ট আপনজন হারিয়েছি, আমরা তো সবাইকে হারিয়ে আছি। তারপরে তো সে হারাবার বেদনা নিয়ে ফিরে এসেছিলাম বাংলাদেশে, যে বাংলাদেশে তখন আমার বাবার ঘাতকরা ক্ষমতায়, যুদ্ধ অপরাধী যারা আমাদের মা বোনকে ধরে দিয়ে ওই পাকিস্তানি হানাদার বাহিনীর তাদের ক্যাম্পে তুলে দিয়েছে, গণহত্যা চালিয়েছে, অগ্নিসংযোগ করেছে, গ্রামের পর গ্রাম জ্বালিয়ে ছারখার করে দিয়েছে, লুটপাট করেছে। তারাই তখন ক্ষমতায় ফিরে এসেছে 15 আগস্ট জাতিপিতাকে হত্যার পর। 6 বছর দেশে আসতে পারিনি, বিদেশে রিফিউজি হিসেবেই আমাদের থাকতে হয়েছে। আমার ছোট বোনের পাসপোর্টটাও যারা ক্ষমতা এসেছিল দেয়নি, রিনিউ করতে দেয়নি। 6 বছর পর বাংলাদেশ আওয়ামী লীগ আমাকে যখন সবার প্রতি নির্বাচিত করে ফিরে আসি, আমি ফিরে এসে বাংলাদেশের এমন কোনো অঞ্চল নেই, প্রত্যন্ত অঞ্চল আমি ভ্রমণ করি, কোন দেশে এলাকার মানুষ, যে দেশে বঙ্গবন্ধুর আমলে আমরা প্রবৃদ্ধি 9 ভাগ পর্যন্ত অর্জন করেছিলাম, মাথাপিছু আয় মাত্র $54 থেকে $277 উন্নীত করেছিলাম, সেই দেশ আবার পিছনে পড়েছিল। আবার হাহাকার, দুর্ভিক্ষ প্রতিনিয়ত দেখেছি। তারপরে যখন 21 বছর পর সরকার এসেছি, মন প্রাণ দিয়ে চেষ্টা করেছি বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে। প্রথমে খাদ্য নিরাপত্তা, খাদ্য উৎপাদন বৃদ্ধি এবং খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা অর্জন, সেই সাথে পুষ্টি নিশ্চয়তা দেওয়া এবং শিক্ষা, স্বাস্থ্য, চিকিৎসা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়ে এদেশের মানুষকে একটা উন্নত জীবন দেওয়া। প্রথমবার 5 বছর, দ্বিতীয়বার এসে 2009 জনগণের ভোটে নির্বাচিত হয়েই সরকার এসে এ পর্যন্ত আজকের বাংলাদেশ আমরা উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছি। আজকে সারা বিশ্বে যে বাংলাদেশ এখন মাথা উঁচু করে কথা বলতে পারে, দাঁড়াতে পারে, বিশ্ব সম্মানের সাথে দেখে, সেই বাংলাদেশে আবার রক্ত ঝরবে, আবার এই ধরনের অস্বাভাবিক অবস্থার সৃষ্টি হবে। আর মানুষের সেবা করবার জন্য যে সকল প্রতিষ্ঠান যেখান থেকে মানুষ সেবা পায়, সেই দুর্যোগ মোকাবেলায় বিশ্বে আমরা এখন রোল মডেল, উন্নয়নের রোল মডেল। প্রতিটি প্রতিষ্ঠান অগ্নিসংযোগ, আর সেই সাথে সাথে মানুষের জীবন নেওয়া এবং বিভিন্ন শ্রেণী পেশার আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা থেকে শুরু করে ছোট শিশুটি, কেন এই রক্ত ঝরা? আজকে যাদের আমরা হারিয়েছি, আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করি। আর যারা আপনজন হারিয়েছে তাদের প্রতি আমার সহমর্মিতা জানাই। কারণ আমি নিজে দেখেছি, এখনো বহুত, কালকে একটা ছোট শিশুকে পর্যন্ত দেখলাম, এটা অত্যন্ত কষ্টকর। আমি জানি না অপরাধটা কি ছিল আমাদের।
যে ইস্যুটা নেই সেটা নিয়েই আন্দোলনের নামে এই ধ্বংসাত্মক কার্যকলাপগুলি, দেশের অর্জনকে নষ্ট করা, আন্তর্জাতিকভাবে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করা, কে কি অর্জন করলো সেটাই আমার প্রশ্ন। আমার কাছে ক্ষমতা তো ভোগের বস্তু না, আমি তো আয়াস আরাম করার জন্য ক্ষমতা আসিনি। আমি দিন রাত অক্লান্ত পরিশ্রম করেছি বাংলাদেশটাকে একটু উন্নত করতে, এবং সেটা আমি সফলভাবে করতে পেরেছি। আজকে বাংলাদেশ বিশ্ব উন্নয়নের রোল মডেল, সেই মর্যাদাটাকে কেন নষ্ট করা হলো সেটা বিচারের ভার আমি আপনাদের কাছে, দেশবাসীর কাছেই দিচ্ছি। আমি জানি বারবার মৃত্যুর মুখোমুখি হয়েছি, গুলি, বোমা, মিটিংয়ে বোমা পুঁতে রাখা, সরাসরি গুলি, গ্রেনেড হামলা করে মারার চেষ্টা, বহুবার আমাকে এই পরিস্থিতিতে পড়তে হয়েছে 81 সালে বাংলাদেশে আসার পর। আমি তো জীবনে পড়া করিনি। দেশের জন্য কাজ করতে হবে, দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে হবে, দারিদ্র্যের হাত থেকে দেশকে মুক্ত করতে হবে। একটি মানুষও ভূমিহীন গৃহহীন থাকবে না, তাদের বিনা পয়সা ঘর দিতে হবে, চিকিৎসা সেবা তাদের দোরগোড়ায় পৌঁছে দিয়ে তাদেরকে বিনা পয়সায় চিকিৎসার ব্যবস্থা করে দেওয়া, শিক্ষায় প্রত্যেকটা পরিবারকে সহায়তা, বৃত্তি, উপবৃত্তি দিয়ে সহযোগিতা করা, উচ্চশিক্ষার সুযোগ সৃষ্টি করা, অবকাঠামোগত উন্নয়নে আজকে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ চলাচলের সুবিধা পেয়েছে, আর্থিক সচ্ছলতা অর্জন করতে পারছে, তার উৎপাদিত পণ্য বাজারজাত করার সুযোগ পাচ্ছে। তো সেই সময় এই ধরনের একটা ঘটনা ঘটিয়ে একদিকে বাংলাদেশের উন্নয়নকে পিছনে ফেলা, আর একদিকে কতগুলি মায়ের কোল খালি করা। যারা স্বজন হারিয়েছে তাদের প্রতি আমার সহমর্মিতা জানাই। আর এই বিষয়ে ইতিমধ্যেই আমরা জুডিশিয়াল কমিটি গঠন করে দিয়েছি, কারণ দাবির অপেক্ষা আমি রাখিনি। আমি তার আগেই জুডিশিয়াল কমিটি করে দিয়ে, এবং আজকে আবার আমি নির্দেশ দিয়েছি, আমরা একজন জজ সাহেবকে দিয়ে করেছিলাম, সেখানে আমি বলেছি আরো 2জন জজ সাহেব দিয়ে, আরো 2জন লোকবল বৃদ্ধি করে দিয়ে, এবং তার তদন্তের পরিধি বাড়ানো। সেই সঙ্গে আমরা জাতিসংঘের কাছে আবেদন করেছি যে আমরা আন্তর্জাতিকভাবে বিভিন্ন সংস্থা আছে, বিশেষ করে বিদেশে, তাদের কাছে আমরা সহযোগিতা চাই যে এই ঘটনার যথাযথ সুষ্ঠু তদন্ত এবং যারা এর সঙ্গে দোষী তাদের সাজার ব্যবস্থা। কারণ আমি জানি যে আমার কোনো ঘাটতি ছিল না, যারা বসেছিল আমি বারবার আলোচনা, তাদের দাবি মানার সব থেকে, আর যার দাবি মানব কি, যেটা আমি করে দিয়েছি সেটাই তো, এটা তো আমারই করা, ইস্যুটা তো আমারই, আমিও আপিল করা হয়েছে অ্যাপিলেট ডিভিশনে। তারপরে এই যে একটা ঘটনা ঘটিয়ে গোলাপাড়িতে মাছ শিকার করে দেশকে পিছনে টেনে নেওয়ার এই চক্রান্তে যারা জড়িত, সেটা আপনাদের খুঁজে বের করা উচিত। ওই 71-এ যারা পাকিস্তানি হানাদার বাহিনীর দোসর ছিল, তাদের চক্রান্ত বারবার আমাদের দেশকে পিছিয়ে নিয়ে গেছে। এটা হচ্ছে সবথেকে কষ্টের, সবথেকে দুঃখের। যাক, আমি যেহেতু স্বজন হারিয়েছি, আমি জানি কষ্ট, তাই আমি যারা আপনজন হারিয়েছেন তাদের প্রতিও আমার সহমর্মিতা জানাচ্ছি। কোন স্থাপনা ধ্বংস করেছে, স্থাপনা যেগুলি ধ্বংস করেছে সেগুলি তো পুনর্গঠন করা যাবে, কিন্তু যে প্রাণগুলি ঝরে গেল সেগুলি তো আমরা ফিরে পাবো না। উপস্থিত সুধীমণ্ডলী, জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিব চেয়েছিলেন এদেশের মানুষের জীবন মান উন্নত করতে। তিনি ছিলেন কৃষি বান্ধব। আমাদের মাটি
অত্যন্ত উর্বর সোনার মাটি। স্বাধীনতার পর বিদেশি সাংবাদিক জিজ্ঞেস করেছিলেন যে এইরকম ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে কোনো কিছু নেই, আপনি এই অবস্থায় কিভাবে দেশকে গড়ে তুলবেন? তিনি জবাব দিয়েছিলেন, আমার মাটি আছে, মানুষ আছে, আমি সেই মাটি মানুষ দিয়েই এ দেশ গড়ে তুলব। নয় মাসের মধ্যে তিনি আমাদের একটি সংবিধান উপহার দিয়েছিলেন, যে সংবিধানে মানুষের সকল মৌলিক অধিকারের কথা সুনিশ্চিত করে বলা আছে। তিনি দেশের মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করবার জন্য যেমন কৃষি গবেষণা, কৃষি উৎপাদন বৃদ্ধি, সেই সাথে পুষ্টি অধিকারটাও সুনিশ্চিত করবার জন্য তিনি উদ্যোগ নিয়েছিলেন। এবং তিনি বলেছিলেন, আমি কোট করছি, বলেছিলেন, মাছ হবে বাংলাদেশের দ্বিতীয় প্রধান বৈদেশিক মুদ্রা অর্জনকারী সম্পদ, আনকোড। নদী, নালা, খাল, বিলের দেশ আমাদের। তিনি এটাই মনে করতেন, যত আমরা বেশি উৎপাদন করতে পারবো, নিজেদের চাহিদা মিটিয়ে আমরা বিদেশে রপ্তানি করতে পারবো। সমুদ্রের সীমা মিয়ানমার এবং ভারতের সঙ্গে আমাদের সমুদ্র সীমা সুনির্দিষ্ট করা ছিল না। বঙ্গোপসাগরে আমাদের যে অধিকার, সে অধিকার নিশ্চিত করা ছিল না। 1974 সালে এই সমুদ্র সীমার একটি আইন জাতির পিতা বঙ্গবন্ধু করে দিয়ে যান, যে আইন জাতিসংঘ করেছিল 1982 সালে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের যে দূরদৃষ্টি, এটাই প্রমাণিত। দুর্ভাগ্যের বিষয় হল 15 আগস্টের পরে যারা সরকার এসেছিল, তারা কখনোই সেই আইন মোতাবেক আমাদের সমুদ্র সীমায় যে অধিকার আছে, সেই অধিকারের কথা কখনোই স্মরণও করেনি, উল্লেখ করেনি, উদ্যোগও নেয়নি। 96 সালে সরকার আসার পর থেকে আমরা কিছু উদ্যোগ নেই, এবং উদ্যোগ নিয়ে কি কি করণীয় সেটা ঠিক করি। মাত্র 5 বছর, অতি অল্প সময়। তারপরও জাতিসংঘে যে আনক্লজ আছে সেখানে আমরা সই, যাতে সেখান থেকে আমরা সহযোগিতা পাই। এরপর 2001 থেকে 2008 আমরা সরকারি ছিলাম না। 2009 সরকারি আসার পর আমরা আবার উদ্যোগ নিই। দুই প্রতিবেশী দেশ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখেও আন্তর্জাতিক আদালতে গিয়ে আমরা জয়ী হই এবং সেই বিশাল সমুদ্র সীমা আমরা অর্জন করি। আমাদের যে মৎস্য, বিশেষ করে মিঠা পানির মাছ, আমাদের অনেক প্রজাতির মাছ, সেই মাছের উৎপাদন বাড়ানো এবং মানুষকে উৎসাহিত করা, সেই লক্ষ্য নিয়ে 1973 সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব নিজেই এই গণভবনের লেকে প্রথম মাছ তিনি মুক্ত করেন। কারণ সেখানে এই যে তিনি প্রথম গণভবনের লেকে মাছ অবমুক্ত করে দেশের মানুষকে আহ্বান করেছিলেন যে যার যেখানে নদী, নালা, খাল, বিল, জলাভূমি, পুকুর যা আছে সবাই মাছ উৎপাদনের জন্য বাড়ায়, যা সব থেকে নিরাপদ, আমিষ এবং পুষ্টি আমাদেরকে দিতে পারে, দেশের মানুষকে দিতে পারে। তার শুভ সূচনা তিনি করেছিলেন। আমরা যখন সরকার এসেছি তখন থেকে এই পুষ্টি চাহিদা পূরণ করবার জন্য, সেই সাথে কর্মসংস্থানের ব্যবস্থা, মানুষের আর্থিক সচ্ছলতা এবং আমাদের এই মৎস্য উৎপাদন করে নিজেদের চাহিদা মিটিয়ে যাতে বিদেশে রপ্তানি করতে পারি, সেদিকে লক্ষ্য রেখে আমরা বিভিন্ন পদক্ষেপ নেই। আমরা ইতিমধ্যেই 2016-17 সালে বাংলাদেশ মাছ উৎপাদনে আমরা স্বয়ংসম্পূর্ণ, বিশেষ করে মিঠা পানির মাছ উৎপাদনে আমরা স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে সক্ষম হই। একসময় ছিল মানুষ শুধু ওই নুন ভাত খুঁজত, এখন কিন্তু ভাতের সাথে একটু মাছও খেতে পারি। অন্তত সেই সক্ষমতা, মাথা পিছু আয়ও আমরা বৃদ্ধি করতে সক্ষম হয়েছি। আমরা চাষি পর্যায়ে লাকসই ও জলবায়ু সহনশীল মৎস্য চাষ প্রযুক্তির সম্প্রসারণ, উন্মুক্ত জলাশয়ে সহ ব্যবস্থাপনা বাস্তবায়ন এবং সামুদ্রিক মৎস্য সম্পদের টেকসই ব্যবস্থাপনা আমরা গ্রহণ করি, যার ফলে 2022-23 অর্থ বছরে আমাদের মাছ উৎপাদন 49
1,15,000 মেট্রিক টনে উন্নীত হয়, যা 2007-8 সালে যা ছিল মাত্র 25,63,000 মেট্রিক টন। এর দ্বিগুণ আমরা উৎপাদন করতে সক্ষম হই। আমি যখন 96 সালে সরকারে আসি, তখন আমাদের কৃষি বিশ্ববিদ্যালয়, একটাই কৃষি বিশ্ববিদ্যালয় ছিল মাত্র ময়মনসিংহে, আর তাছাড়া জাতির পিতার হাতে গড়া কৃষি গবেষণা ইনস্টিটিউট। আমি তাদের সাথে কথা বলি, তাতে তখন দেখলাম যে শুধুমাত্র তেলাপিয়া আর কার্প মাছ এই নিয়েই গবেষণা হচ্ছে। তো আমি বললাম শুধু এই মাছ নিয়ে গবেষণা করলে হবে না, আমাদের দেশীয় প্রজাতির মাছ যাতে বৃদ্ধি পায় সেই গবেষণাও আমাদের দরকার। এবং তখন থেকে এই গবেষণার দিকে আমরা বিশেষভাবে গুরুত্ব দিই এবং গবেষণার জন্য কৃষি গবেষণা অর্থাৎ ধান উৎপাদন থেকে শুরু করে তরি তরকারি, ফলমূল সবকিছুতে যাতে গবেষণাটা হয় সেদিকে লক্ষ্য রেখে একটা আলাদা বরাদ্দ আমরা দিয়েছি। প্রথমবারই আমি 12 কোটি টাকা দিই, এরপরে 100 কোটি টাকার বাজেটে একটা থোক বরাদ্দ রেখে দিই। একটা হচ্ছে প্রযুক্তি শিক্ষা অর্থাৎ কম্পিউটার শিক্ষা, আর একটা হচ্ছে এই আমাদের কৃষি গবেষণা, সেদিকে আমরা বিশেষ দৃষ্টি দিই এবং যার ফলাফল আমরা পেয়েছি। বাংলাদেশকে প্রথম খাদ্যে স্বয়ংসম্পূর্ণ আমরা করলাম। সবথেকে বেশি ফসল উৎপাদন হলো 1998 সালে বন্যার পরে। আমাদের চাহিদার থেকেও বেশি খাদ্য আমরা উৎপাদন করতে সক্ষম হয়েছিলাম, যার জন্য বাংলাদেশ আন্তর্জাতিক পুরস্কারও পেয়েছিল তখন। এবং আজকে বাংলাদেশ মিঠা পানির মাছ আহরণে বিশ্বের 2য় অবস্থানে আমরা উঠে এসেছি। মিঠা পানির মাছ অর্থাৎ পুকুর, আমাদের নদী নালা, সেখানে যে মাছগুলো উৎপাদন হয়, সচরাচর আমরা যে মাছ খেয়ে থাকি সেটা উৎপাদনে সারা বিশ্বে এখন বাংলাদেশ 2য় স্থানে রয়েছে। আমাদের ভৌগোলিক সীমারেখা কিন্তু খুবই কম, তারপরেও আমাদের গবেষণার ফলে আমরা মানুষকে আরো বেশি উদ্বুদ্ধ করতে পেরেছি বলে এটা সম্ভব হয়েছে। তাছাড়া বদ্ধ জলাশয়ে চাষের মাছ উৎপাদনে বাংলাদেশ ধারাবাহিকভাবে 5 বছর বিশ্বে 5ম স্থান ধরে রেখেছে। 5ম স্থান 5 বছর কেন, আমরা তো আরো উপরে উঠতে চাই। কাজে এখানে যারা আমাদের বাচ্চারা আছেন তাদেরকে বলবো যে আপনারা একটু উদ্যোগ নেন, আমরা আরো উপরে উঠতে পারি। আমাদের মৎস্য চাষিরা যাতে ন্যায্য মূল্য পায় সেটাও নিশ্চিত করা। তবে এখন একটা সুবিধা হয়েছে, আগে কেউ মোবাইল ফোন ব্যবহার করতো না। 96 সালে আসার পরই আমি সব ডিজিটাল সিস্টেম করি এবং মোবাইল ফোন সকালে হাতে হাতে তুলে দিই। আর এখন মোবাইল ফোনের মাধ্যমেই কোন বাজারে কত মাছের কি দাম আমাদের মৎস্য চাষিরা সেটা জানতে পারে। বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 উৎক্ষেপণ করার ফলে সমুদ্রেও যারা মাছ ধরেন তারাও কিন্তু সেখানে বসে যোগাযোগ করতে পারেন এবং বাজারের কি অবস্থা সে খবরটা প্রত্যন্ত অঞ্চল থেকেও নিতে পারেন এবং সমুদ্র থেকেও নিতে পারেন। সেই ব্যবস্থাটাও করে দিয়েছি, যেটা হচ্ছে ডিজিটাল বাংলাদেশ। বর্তমানে আমরা ইলিশ উৎপাদনে প্রথমে আমরা 1 নম্বরে আছি, তেলাপিয়া উৎপাদনে 4র্থ। তাছাড়া আমরা চেষ্টা করে যাচ্ছি আমাদের গ্রামীণ জনগোষ্ঠী যত অনাবাদী জমি আছে এবং যে সমস্ত জলাভূমি হেজের মধ্যে পড়ে আছে সেগুলি পরিষ্কার করে সেখানে মাছ উৎপাদন করা, এবং এতে কিন্তু সুফল পাওয়া যায়। আমি আমার নিজের কথা বলি, আমাদের পূবের বিল এবং দাঁড়িয়ারপুল, সেখানে আমাদের কিছু সম্পত্তি রয়েছে। অনেক জমি অনাবাদী পড়েছিল প্রায় 30-40 বছর। আমি উদ্যোগ নিই, আমার বাড়ি আমার খামার, এই যে একটা প্রকল্প আমরা নিয়েছি, সেখানে একটা সমিতিও আমরা করেছি, দাঁড়িয়ারপুল সমিতি। আমি তার উপদেষ্টা হিসেবে আছি। আমি আমার নিজের থেকে 9 বিঘা জমিও দিয়ে দিয়েছি সেখানে, এবং এই অনাবাদী জমিগুলি সমস্ত পরিষ্কার করে আবাদ করা হলো। সেখানে যেমন ধান চাষও হলো, আর যেগুলো উচ্চ জমি সেখানে তরি তরকারি, আর যেখানে জলাভূমিগুলি ছিল সেখানে মাছের চাষ। প্রথমবার আমরা 200 মনের মতো মাছ পাই, 120 মন, 10-20 মন এরকম পাওয়া গেছিল। পরবর্তীতে সেখানে প্রায় 394 মন মাছ পাওয়া গিয়েছিল।
যারা ওই এলাকার জমির মালিক তাদেরকে ওটা সম্পূর্ণভাবে সমানভাবে ভাগ করে দেওয়া হয়েছে, আর আমাদের যেটুকু ভাগ সেটাও আমাদের পরিবার আমরা পেয়েছি সেইভাবেই। অর্থাৎ এই যে পড়ে থাকা একটা জায়গা, সেখান থেকে যে আমরা বিশাল অঙ্কের একটা উৎপাদন করতে পারি, সেটাই কিন্তু আমি দেখাতে চেয়েছি এবং সেটা অত্যন্ত সফলতা অর্জন করেছি বলে এটাও আমি চাচ্ছি সারা বাংলাদেশে ছড়িয়ে দিতে, যে কিভাবে যৌথভাবে, কারণ ছোটখাটো অল্প অল্প জমি অনেকের আছে, তাদেরকে সবাইকে একসাথে নিয়েই, হ্যাঁ আমি নিজে কিছু সেখানে দিয়েছি, সহযোগিতা করেছি। তো এভাবে যদি আমরা প্রত্যেকটা অনাবাদী জমি চাষ করি, আর যেখানে আমাদের নদী নালা খাল বিল জলাভূমির দেশ, হাওর বাওরের দেশ, যেখানে যদি আমরা নিজেরা স্ব উদ্যোগ নিই, তাহলে আমাদের তো কোনো অভাব থাকার কথাই না, বরং সেগুলি প্রক্রিয়াজাত করে আমরা বিদেশেও রপ্তানি করতে পারি। আমাদের হাওর বাওর অঞ্চল যেমন কিশোরগঞ্জ, নেত্রকোনা, সুনামগঞ্জ, সিলেট, হবিগঞ্জ, এই সমস্ত অঞ্চল, বিশেষ করে সিলেট, নেত্রকোনা, কিশোরগঞ্জ, সুনামগঞ্জ, এই কিশোরগঞ্জ, সুনামগঞ্জ এবং নেত্রকোনায় ইতিমধ্যে আমি মৎস্য অবতরণ কেন্দ্র করে দিয়েছি। আগে ওখানে মৎস্য অবতরণ কেন্দ্র ছিল না, সেই হাওড় অঞ্চলে সেটা আমরা করে দিয়েছি। তাতে মৎস্য চাষিরা তারা কিন্তু লাভবান হচ্ছেন এবং তাদের মাছ উৎপাদন সেখানে রাখতে পারেন, তারপরে তারা ন্যায্য দামে বিক্রি করতে পারেন, সেই সুবিধাটাও আমরা করে দিয়েছি। চিংড়ি মাছ গবেষণার জন্য বাগেরহাটে গবেষণা ইনস্টিটিউট করে দেওয়া হয়েছে, আর চাঁদপুরে আছে ইলিশ গবেষণা ইনস্টিটিউট, আর অন্য মাছের গবেষণা তো হয়, কারণ চিংড়িটা আমরা বিদেশে রপ্তানি করি, কাজে সেটাকে যাতে মানসম্মত হয় এবং সেগুলি পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থাও আমরা করে দিয়েছি। আমাদের অর্থনীতিতে মাছের যথেষ্ট অবদান রয়েছে, কারণ আমাদের বাজেট 2008 সালে যেখানে 68,000 কোটি টাকা ছিল, এবারে আমরা বাজেট দিয়েছি 7,97,000 কোটি টাকার বাজেট। কাজে আমাদের মাছ জাতীয় জিডিপিতে 2.53%, কৃষি জিডিপিতে 22.26% অবদান আমাদের এই মাছের থেকেই আসে, আর মৎস্য খাতের জিডিপি প্রবৃদ্ধি 2.81%। এখানে 14 লক্ষ নারী সহ প্রায় 2 কোটি জনগোষ্ঠী, অর্থাৎ প্রায় 12% অধিক লোক এই সেক্টরে বিভিন্ন কার্যক্রমে জীবিকা নির্বাহ করে। কাজে আমি মনে করি যে আমরা এই দিকে আরো বিশেষ আমাদের দৃষ্টি দেওয়া, কারণ মাছের কোনো জিনিসই কিন্তু ফেলা যায় না। মাছটা যখন প্রক্রিয়াজাত করি তার আঁশটাও কাজে লাগে, মাছের কাটাকুটিগুলিও কিন্তু এটা বাই প্রোডাক্ট হিসেবে ব্যবহার করা যায়। কাজে সেদিকে লক্ষ্য রেখে এটা একটা আমাদের অত্যন্ত অর্থকরী ফসল। তাছাড়া সমুদ্র সীমা অর্জনের পর সমুদ্র সম্পদ আমাদের অর্থনীতিতে ব্যবহার করার জন্য আমরা ব্লু ইকোনমি ঘোষণা দিয়েছি, এবং সমুদ্র যেমন শুধু মাছ না, তেল, গ্যাস, খনিজ পদার্থ যেমন উত্তোলন করা, পাশাপাশি আমাদের মাছ এবং উদ্ভিদ, সমুদ্র উদ্ভিদ, সেগুলিও আহরণ করা। আমরা সি উইড ইতিমধ্যেই ক্রুজকুলে কিছু কিছু উৎপাদন শুরু করেছি। আমাদের পুকুর, লেক, খাল, জমি, সেখানে শুধু মাছের চাষ না, সেখানে মুক্তা চাষ করাটারও একটা সহজ পদ্ধতি আমি প্রথমবার সরকারি সেটা শুরু করেছিলাম। এখন এমনকি আমি গণভবনে এটা শুরু করেছি, কাজে সেটারও একটা নমুনা আমরা সবাইকে দেখাবো, আর এখন অনেকে আমরা উৎসাহিত করছি। এটাও কিন্তু একটা অর্থকরী ফসল। এছাড়া কাঁকড়া, চিংড়ি, তারপর নানা ধরনের এমনকি শামুক, ঝিনুক, কোনো কিছুই ফেলা যায় না, সবগুলিরই কিন্তু প্রয়োজন আছে। সবগুলি একটা যাতে উৎপাদন এবং সেগুলি প্রক্রিয়াজাত করা, আমাদের নিজেদের কাজে ব্যবহার, বিদেশে রপ্তানি, সেই ব্যবস্থাটাও আমরা নিচ্ছি। আমরা ইতিমধ্যেই আমার সামুদ্রিক মৎস্য আইন 2020 প্রণয়ন করেছি, সামুদ্রিক মৎস্য আহরণ নীতিমালা 2022 এটা আমরা করেছি, সামুদ্রিক মৎস্য বিধিমালা 2023 প্রণয়ন করা হয়েছে। ইতিমধ্যে আমরা আরেকটি প্রকল্প নিয়েছি, যেটা সাস্টেইনেবল কোস্টাল অ্যান্ড মেরিন ফিশারিজ প্রকল্প। সেটা বিশ্ব ব্যাংকের কাছ থেকে প্রায় 1,868 কোটি টাকা ঋণ দিয়ে আমরা এই প্রকল্প বাস্তবায়ন করে যাচ্ছি। আর আমাদের গভীর সমুদ্রে মৎস্য যেগুলি আহরণ করা, ইতিমধ্যে
লং লাইনার আমরা 4 জনকে দিয়েছি। আমি খুব খুশি হলাম এখানে একজনকে পুরস্কার দেওয়া শুনলাম যে তিনি এই গভীর সমুদ্রে মৎস্য আহরণের জন্য উদ্যোগ নিচ্ছেন। আমাকে সেটা জানালেন, যাকে আমরা পুরস্কার দিলাম। আমি ঠিক নামটা মনে নাই। আছেন তো উনি এখানে? আছেন না? একটু দাঁড়ান দেখি। আচ্ছা, তো এটাও খুব আনন্দের বিষয়, কারণ আমি বহুদিন থেকে চেষ্টা করছিলাম যে আমাদের গভীর সমুদ্রে যে মৎস্য আহরণ, আমরা কিন্তু এখনো গভীর সমুদ্রে পৌঁছাতে পারিনি। আমি জাপানের সঙ্গে কথা বলেছি, মালদ্বীপের সাথে কথা বলেছি, শ্রীলঙ্কার সাথে কথা বলছি, যাদের অভিজ্ঞতা আছে। তবে এখন বোধহয় জাপান, মানে আমরা চাই এটা প্রাইভেট সেক্টরই হবে, সরকারে না। কিন্তু যত রকম সুযোগ সুবিধা করে দেওয়া সেটা আমরা করে দেব, কারণ সেটা আমাদের দেশের কাজে লাগবে। আমরা এমনকি আমাদের জলসীমায় কিন্তু টুনাও পাওয়া যায়, আর পেলাজিক মাছ, এটা আহরণেরও উদ্যোগ আমরা নিয়েছি। আমাদের ইতিমধ্যে হিলসা ফিশারিজ ম্যানেজমেন্ট অ্যাকশন প্ল্যান, এটাও প্রণয়ন করা হয়েছে। বাস্তবায়ন, জাটকা সংরক্ষণ, ইলিশ প্রজনন এবং সুরক্ষা, এই দিকে আমরা বিশেষ নজর দিয়েছি। ইলিশ সাগরের থেকে চলে আসে, পোনা ছাড়ে, আবার তারা চলে যায়, আবার তারা আসে। কাজেই ওই সময়টা তাদের জন্য অভয় আশ্রম দরকার, এবং এটা সব মাছের জন্য একটা অভয় আশ্রম দরকার। সেটার ব্যবস্থাপনা আমরা নিয়েছি বলে আজকে ইলিশ উৎপাদন বেড়েছে, ইলিশের সাইজটাও বড় হচ্ছে। সাথে সাথে আমাদের মৎস্য চাষিরা, তাদেরও যেন কোনো রকম কষ্ট না হয় সে ব্যবস্থাও আমরা নিয়েছি। যে সময়টা মাছ ধরা নিষেধ, সেই সময় আমরা আমাদের জেলেদের জন্য বিশেষ সুবিধা দিয়ে থাকি। আমরা বিনামূল্যে খাদ্য সাহায্য দেই। এই 15 বছরে 6 লক্ষ মেট্রিক টনের মতো খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। পাশাপাশি তাদেরকে আবার খাঁচায় মাছ চাষ করা, সেই প্রশিক্ষণও দেওয়া হয়েছে। কেউ যদি করতে চায় তো ওই সময়টায় খাঁচার ভিতরে মাছ চাষ করে সে কিন্তু না নিজের চাহিদা মেটানো এবং বাজারজাত করতে পারবে, অন্য কোনো কাজ করতে পারবে, সে ব্যবস্থাও করে দিচ্ছি। আগে আমরা এমনি সাধারণ কার্ড দিয়েছিলাম, আজকে আমরা জেলেদের জন্য স্মার্ট কার্ড দিয়ে দিলাম। আপনারা দেখেছেন, কারণ স্মার্ট বাংলাদেশ করব, সবকিছুতে স্মার্ট হওয়া উচিত, তাই এখন আমরা স্মার্ট কার্ড দিয়েছি। কারণ যে সময়টা মা ইলিশ ধরা নিষিদ্ধ থাকে, অন্য মাছ ধরা থাকে, তখন যে তারা যেন কষ্ট না পায় সেদিকে লক্ষ্য রেখে এই ব্যবস্থাটা আমরা নিয়েছি। চিংড়ি মাছ এবং চিংড়ি মাছ উৎপাদন আর তাছাড়া বিদেশে রপ্তানি বা দেশেরও, সেটাকে পরীক্ষা করার জন্য আমরা পরীক্ষাগার তৈরি করে দিয়েছি। তাছাড়া ইতিমধ্যে আমাদের দেশীয় পণ্য তার জিআই পণ্য হিসেবে স্বীকৃতি, আমাদের বাগদা চিংড়ি জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে। আর সেই সাথে সাথে আমাদের প্রায় 52টা দেশে আমরা এখন মাছ এবং মৎস্যজাত পণ্য আমরা রপ্তানি করছি। তবে এই রপ্তানির সাথে ভ্যালু এডেড হওয়া দরকার, অর্থাৎ প্রক্রিয়াজাত করে দিতে পারলে আরো বেশি অর্থ আমরা উপার্জন করতে পারি। পাশাপাশি মাছ কেটে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিলে পরে, এখন তো ঘরে বাইরে সবাই কাজ করে, আর মানুষের মাথা পিছু আয় বেড়েছে, অত কাজের লোকও পাওয়া যায় না। কাজেই একেবারে রান্নার জন্য তৈরি, এভাবে গৃহিণীদের জন্য বেশি সুবিধা হবে। মাছ কাটাকুটা সব তৈরি থাকতে, সেটারও ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং ফ্রোজেন মাছও তৈরি করা হচ্ছে। আস্তে আস্তে এটা শুরু হচ্ছে, তবে বেসরকারি খাত এগিয়ে আসুক, আমি সেটাই চাই। আমরা জাতীয় চিংড়ি নীতিমালা 2014, মৎস্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ আইন 2020 প্রণয়ন ও বাস্তবায়ন করছি, এবং আমরা এই খাতকে উৎসাহিত করার জন্য রপ্তানি মূল্যের 10% হারে বিশেষ প্রণোদনা দিচ্ছি। আমরা ইতিমধ্যে ঢাকা, চট্টগ্রাম, খুলনায় 3টা মান নিয়ন্ত্রণ ল্যাব আন্তর্জাতিক মানের সেটা উন্নীত করা হয়েছে, এবং ক্ষতিকর রেসিডিউ দূষণ নিয়ন্ত্রণের জন্য জাতীয়ভাবে রেসিডিউ কন্ট্রোল প্ল্যান বাস্তবায়ন করা হচ্ছে, যা দেশের মানুষের জন্য নিরাপদ প্রাণীর আমিষ নিশ্চিত করতে সহায়তা করবে। এবং আমরা মৎস্যজীবী এবং জেলেদের যে প্রাপ্য অধিকার সেটা নিশ্চিত করার ব্যবস্থা নিয়েছি। তাছাড়া প্রাকৃতিক দুর্যোগ, জলদস্যুর আক্রমণ, সুন্দরবন আমাদের গর্ব, রয়্যাল বেঙ্গল টাইগারও আছে, কিন্তু বাঘের খাবে অনেক সময় মানুষের ক্ষতি হয়।
কাজে এখন একটা কথা বলবো যে সুন্দরবনে যে জলদস্যু ছিল বা বনদস্যু ছিল তারা কিন্তু সারেন্ডার করেছে আমার কাছে এবং আমরা তাদেরকে ভালোভাবে কাজের ব্যবস্থা করে দিয়েছি, জীবন জীবিকার ব্যবস্থা করে দিয়েছি। এখন আর সুন্দরবনে বনদস্যুর উৎপাত নেই। কাজে এই যে যদি কোনো জেলে এই ধরনের কোনো যেমন বাঘ, কুমির বা সাপের কামড়ে মারা যায় বা কোনো ক্ষতি হয়, তার পরিবার যাতে সহযোগিতা পায় সেই ব্যবস্থাটাও আমরা নিয়েছি। আবার যারা বয়োবৃদ্ধ হয়ে যায় তার ব্যবস্থাও আমরা নিয়েছি। সেখানে নিহত জেলে পরিবার বা স্থায়ীভাবে অক্ষম জেলেদের আর্থিক সহায়তা নীতিমালা 2019 প্রণয়ন করা হয়েছে এবং সেই অনুসারে আর্থিক সহায়তা কার্যক্রম আমরা অব্যাহত রেখেছি। আমরা কোনোভাবে যদি কোনো কারণে মাছের উৎপাদন ক্ষতিগ্রস্ত হয় তো মৎস্য চাষিদের আমরা খুব স্বল্প সুদে ঋণ দেই এবং তারা যেন নগদ অর্থ দিয়ে থাকি, তাদের কাজ যাতে তারা করতে পারে সেই ব্যবস্থাটাও আমরা করে দিচ্ছি। কাজে আমি মনে করি যে আমাদের গৃহীত পদক্ষেপ আজকে আমার দেশের মানুষের শুধু পুষ্টি চাহিদা পূরণ করবে না, পাশাপাশি তাদের জীবন জীবিকাও উন্নত হবে আর আমরা রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করে দেশকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো। আমি এটুকু বলবো যে বাংলাদেশ আজকে এগিয়ে যাচ্ছে, এই ধারাটা যেন অব্যাহত থাকে সেভাবেই আপনার সকলেরই সহযোগিতা চাই। আর আমাদের সব বিষয়ে উৎপাদন বাড়িয়ে দেশকে আমরা স্বয়ংসম্পূর্ণ করে সারা বিশ্বের দরবারে বাংলাদেশ যেন আত্মমর্যাদা নিয়ে চলতে পারে তার জন্য সকলের সহযোগিতা কামনা করছি। 41 সালের মধ্যে বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে তোলার প্রেক্ষিত পরিকল্পনা প্রণয়ন করেছি। তারা ছাড়া জলবায়ু অভিঘাত থেকে বাংলাদেশকে মুক্ত করবার জন্য এবং বাংলাদেশের মানুষের জীবন মান সুরক্ষিত করবার জন্য আমরা ডেল্টা প্ল্যান 2100 সেটাও প্রণয়ন করে সেগুলো আমরা বাস্তবায়ন করে যাচ্ছি। জাতিসংঘ ঘোষিত সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল SDG সেটা বাস্তবায়ন যেটা 2030 তারও যে বিষয়গুলি আমাদের সেটার দিকেও আমরা নজর দিয়েছি এবং সেটা আমরা যথাযথভাবে বাস্তবায়ন করে এগিয়ে যাচ্ছি। উন্নয়নশীল দেশ হিসেবে 2026 সালের মধ্যে আমাদের যাত্রা শুরু। বাংলাদেশ আর্থসামাজিকভাবে এই উন্নয়নশীল দেশের মর্যাদা নিয়ে সামনের দিকে এগিয়ে যাক সেটাই আমরা কামনা করি, যা আমাদের বাংলাদেশকে আরো উন্নত সমৃদ্ধ করবে। একটি পরিবারও ভূমিহীন থাকবে না, গৃহহীন থাকবে না, প্রত্যেকটি মানুষ তার ঠিকানা পাবে। ইতিমধ্যে 58টা জেলা ভূমিহীন গৃহহীন মুক্ত আমরা ঘোষণা করেছি। বাকি যেটুকু আছে ঘর বাড়ি নির্মাণ করা হচ্ছে। 2 কাঠা করে জমি, 2 কামরা বিশিষ্ট একটি বাড়ি যেখানে একটা স্যানিটারি ল্যাট্রিন, পাকের ঘর, সুপেয় পানি, বিদ্যুৎ সব ব্যবস্থা থাকছে। বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত বিদ্যুৎ দিতে সক্ষম হয়েছি এবং আমরা এখন সোলার প্যানেল যাতে আরো বিদ্যুৎ উৎপাদন হয় সেদিকে দৃষ্টি দিচ্ছি, অর্থাৎ রিনিউয়েবল এনার্জি সেটার দিকে দৃষ্টি দিচ্ছি এবং বাংলাদেশের মানুষের জীবন মান আরো উন্নত হোক সেভাবে আমরা কাজ করে যাচ্ছি। আমরা ইনশাআল্লাহ এগিয়ে যাব আর বাংলাদেশের মানুষের খাদ্য নিরাপত্তার সাথে সাথে পুষ্টি নিরাপত্তা, বিশেষ করে মাছের চাহিদা পূরণ করে আমরা দেশের মানুষকে আরো সুস্বাস্থ্যের অধিকারী হোক সেটাই আমরা চাই। কাজে আজকের যে প্রতিপাদ্য ভরবো মাছে মোদের দেশ, গর্ব মোরা স্মার্ট বাংলাদেশ,